দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আজকে আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন $10 বিলিয়ন বাণিজ্যিক সম্পর্ক এবং দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবেই সেটা বাড়ছে। তবে বর্তমান শুল্ক আলোচনায় এই সম্পর্ক আসলে কোনো রকমের ধাক্কা লাগতে পারে কিনা সেটা একটা শঙ্কার জায়গা। বিশেষ করে উদ্যোক্তারা চিন্তিত হয়ে পড়েছেন যে বড় একটা রফতানির বাজার, সেখানে যদি কোনো রকমের কোনো ব্যাঘাত ঘটে বাংলাদেশের অর্থনীতির জন্য সেটা নেতিবাচক হবে অবশ্যই। সেই ধাক্কাটা কিভাবে কাটানো সম্ভব আমরা এই আলোচনা করব। সৈয়দ এরশাদ আহমেদ, প্রেসিডেন্ট আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ অ্যামচেম, আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষ অংশটা দিয়ে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই $10 বিলিয়ন বাণিজ্যিক সম্পর্ক এখন যে আলোচনা চলছে, সেই আলোচনার প্রেক্ষিতে কোনো ধাক্কা লাগার সম্ভাবনা বা শঙ্কা আপনি দেখছেন কিনা? চ্যানেল 24-এর দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আপনাকেও আন্তরিক শুভেচ্ছা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক হচ্ছে 54 বছরের সম্পর্ক এবং ক্রমান্বয়ে কিন্তু আমাদের বাণিজ্যিক সম্পর্ক কিন্তু বৃদ্ধি পেয়েছে। শুধু যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে তা না, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আপনি যদি অতীতের ইতিহাস দেখেন, আমাদের এগ্রিকালচার সেক্টরে, আমাদের এডুকেশনে মানে শিক্ষা খাতে এবং আমাদের স্বাস্থ্য খাতে যথেষ্ট আমেরিকান সাহায্য এসছে। এবং আজকে যে আইসিডিআরবি আমরা দেখছি, হ্যাঁ, আজকের এসএমসি, হ্যাঁ, তা অনেক কিছু আছে যেগুলো আপনার আমরা বলতে পারি যে আমাদের এখানে আমরা জ্বালানি আছে, অবকাঠামো আছে। জ্বালানি করতে তো একটা ব্যবসায়িক ব্যাপার চলে আসলো। আমি ব্যবসায়িক ব্যাপারের বাইরে যেটা বলছি যে আদার দেন বিজনেস, আর বিজনেসও তো ডেফিনেটলি আমাদের জ্বালানি খাতে তো একটা মেজর সবচেয়ে বড় স্টেক রাখছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ জ্বালানি খাতে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট লাগে। এই এত বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে এসছে। হ্যাঁ, তো আবার দেখেন, যদি আমাদের রপ্তানি বাজার বলি, আমাদের রপ্তানির এখন মূলে আছে আমাদের গার্মেন্টস, এবং এখন পর্যন্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের জন্য সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি, তাই না? সেদিক থেকে কিন্তু এটা সবচেয়ে বড় দেশ। আপনি যদি দেখেন যে শিক্ষার জন্য আমাদের ছাত্ররা কিন্তু ফার্স্ট চয়েস হচ্ছে আমেরিকা। হ্যাঁ, তো সব দিক থেকে যদি চিন্তা করি আমরা, তাহলে কিন্তু আমাদের বিজনেস পার্টনার হিসেবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা বিজনেস পার্টনার। নিশ্চয়ই। তো এইখানে সম্পর্কে কোনো টানপোড়েন পড়ুক এটা আমরা চাই না, কারণ এই ব্যবসাটাকে যদি আমরা এগিয়ে নিতে পারি তাহলে বাংলাদেশের জন্য কিন্তু ভালো। আর বাংলাদেশে কিন্তু ভবিষ্যতে অনেক অপরচুনিটি আছে, হ্যাঁ, যেগুলো আমরা কাজে লাগাতে পারিনি এখন পর্যন্ত। যেমন একটা কথা কিন্তু বিডার চেয়ারম্যান বলেছে, যেটা আমিও অনেকবার বলেছি, সেটা হচ্ছে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটা কিন্তু $1 ট্রিলিয়ন আপনার একটা মার্কেট, যেটা কিন্তু বাংলাদেশ ধরতে পারে। এবং এটার জন্য কিন্তু বাংলাদেশে কি লাগবে, আমাদের আপে স্কেলিং করতে হবে আমাদের লেবার ফোর্সকে। এই সম্ভাবনা তো আছেই, কিন্তু আমরা যেটা দেখছি এখন এই শুল্ক ঘিরে যে আলোচনা, নেতিবাচক অংশটাই বেশি এবং ব্যবসায়ীরা কেউ কেউ উদ্বিগ্নও হয়ে পড়েছেন। এই ধাক্কাটা আসলে বড় কোনো সমস্যা তৈরি করতে পারে। আমি যেটা বলবো, এটার জন্য আসলে আমরা নিজেরা অনেকটা দায়ী, অনেকাংশে দায়ী। এক নম্বর হচ্ছে যে আমরা আজকে কত বছর ধরে গার্মেন্টস এক্সপোর্ট করি, আপনি আমাকে বলেন। 4 দশকের উপরে। 4 দশকের উপরে। আমরা আমাদেরকে কি আমাদের ক্যাপাসিটি বিল্ড করেছি, আমাদের সক্ষমতা বাড়িয়েছি? আমরা সেভাবে সক্ষমতা বাড়াইনি। আজকে যদি আমরা ম্যানমেড ফেব্রিক্স যদি আমরা দিয়ে যদি প্রোডাক্ট করতে পারতাম, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই চিন্তা ভাবনা করতে হতো না। আজকে দেখেন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তারা কিন্তু তাদের যে আপনার ব্যাকওয়ার্ড আছে, এই ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিও কিন্তু তাদের ইন্ডিয়া, তাদের কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকেও তারা এক্সপোর্ট করতে পারে। আমাদের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি লিঙ্কেজগুলো কিন্তু সেভাবে ডেভেলপ করতে পারিনি আমরা। হ্যাঁ, এখানে কিন্তু সাপোর্ট দরকার। ম্যানমেড ফেব্রিক্স কিন্তু গভর্নমেন্টের সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা কিন্তু আসে নাই। তো এই কারণে কিন্তু এই উদ্বিগ্নতা চলে এসছে। তারপরে আমি মনে করি যে এখানে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে নেগোসিয়েশন। হ্যাঁ, একটা জায়গায় যখন আপনি দর কষাকষি করতে যাবেন, আপনার হাতে কিছু নিয়ে যেতে হবে। আমি জানি না আমাদের যারা দর কষাকষি করতে তারা কি নিয়ে গেছেন। যেমন এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বেশ কিছু ইস্যু আছে, কয়েকটা ইস্যুতে তারা বেশ আগে থেকে ফোকাস দিচ্ছে টিক ফর আন্ডারে। যেমন একটা হচ্ছে আইপিআর, কারণ আইপিআরের কারণে কিন্তু বাংলাদেশে আমেরিকান ইম্পোর্ট আসতে পারে না। হ্যাঁ, তো এই আইপিআরটাতে কিন্তু কি কতটুকু আমরা করেছি, কতটুকু অগ্রসর হয়েছি, আমাদের যে আইনগুলো হয়েছে এগুলোকে আপনার কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, এটার একটা রূপরেখা তারা নিয়ে গেছে কিনা আমি জানি না। এটা দরকার ছিল। আমাদের লেবার কন্ডিশন,
ডেফিনেটলি গার্মেন্টসে অনেক আমাদের লেবার কন্ডিশন ডেভেলপ করেছে, কিন্তু অন্যান্য সেক্টরে এখনও সেভাবে ডেভেলপ করতে পারিনি আমরা। এটার জন্য আমাদের নতুন যে আমাদের লেবার ল হচ্ছে বা আমরা এটার জন্য কি রোড ম্যাপ নিয়েছি, এটা কি আমরা নিয়ে গেছি কিনা আমাদের নেগোশিয়েশন টেবিলে আমি জানি না। না, এখানে আমাদের সক্ষমতার বিষয় তো আছে, কিন্তু শুল্কের যে আলোচনাটা সেটা তো ট্রেড ডেফিসিটকে সামনে রেখে শুল্কটা শুধু শুল্ক না, আমাদের সাথে কিন্তু আমেরিকার সাথে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের নন টেরিফ ব্যারিয়ার্স, অশুল্ক বাধাগুলো কিন্তু প্রচুর আছে। এই অশুল্ক বাধাগুলো দিয়ে কিন্তু আপনি শুধু টেরিফ যদি আপনি জিরো করেন, আমেরিকান ইম্পোর্ট বাড়বে না। বাট আপনাকে বলি যেমন সুতোর জন্য, আমেরিকান সুতোর জন্য বা তুলার জন্য আমাদের কি দরকার, এখানে আমাদের বন্ডেড ওয়্যার হাউস দরকার, যেটা আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বন্ডেড ওয়্যার হাউস দরকার। সেটার কি অবস্থায় আছে আমরা, সেটাকে আমরা বানাতে যাচ্ছি, কতদিনের মধ্যে আমরা বানাবো? আপনি যদি সেটা না বানান, আপনি যদি তুলাতে যদি জিরো করে দেন, আপনি তো তুলা আনতে পারবেন না। না, মার্কিন প্রেসিডেন্ট বারবারই যেটা সামনে আনছিলেন যে এখানে ট্রেড ডেফিসিটের একটা বড় জায়গা আছে। আমেরিকার সাথে বাংলাদেশের এই ডেফিসিটটা তো আরও অনেক দেশের সাথেই আছে। এখন আমি ব্যবসা করলে আমার সাথে কারোর সাথে সারপ্লাস থাকবে, কারোর সাথে ডেফিসিট থাকবে, কিন্তু এইখানে বা এটাকে সামনে রেখে আমি ট্যারিফ ইম্পোজ করে দিলাম, এটা কি যৌক্তিক কোনো পদক্ষেপ? আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন ডেফিসিটটা কতটুকু আছে। আমরা এক্সপোর্ট করেছি 8.7 বিলিয়ন বা 8.9 বিলিয়ন এবং ইম্পোর্ট করেছি 2.21 এরকম বিলিয়ন। তো গ্যাপটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, অন্য দেশের সাথে এত বড় গ্যাপ নাই। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথেও কিন্তু আমাদের মোটামুটি গ্যাপ, এত বড় গ্যাপ নেই, এত বড় গ্যাপ আমাদের সাথে নাই, কারোর নাই। আমাদের সাথে যেমন আপনি যদি ইন্ডিয়া বলেন, চায়না বলেন, সেখানে আমরা লুজার, সেখানে আমরা কিন্তু লুজার। তাদের সাথে কিন্তু আমাদের গ্যাপটাই, আমরা বরং অনেক পিছিয়ে আছি। আমাদের এক্সপোর্ট অনেক কম, তাদের ইম্পোর্ট অনেক বেশি। হ্যাঁ, তো এত বড় গ্যাপ বোধহয় আমাদের আর কারোর সাথে নাই, কারণ সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট কান্ট্রি, গ্যাপটা থাকবেই। কিন্তু শুধু যে আপনার এখানে কতগুলো ব্যাপার আছে আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে আপনি গ্যাপটা ফিল আপ করতে গেলে আপনাকে কী করতে হবে, আমেরিকান ইম্পোর্ট বাড়াতে হবে। তখন আমেরিকান ইম্পোর্ট বাড়াতে গেলে আপনার কী কী করণীয় আছে, সেখানে তো আপনার দৃষ্টি দিতে হবে। আমি যেটা বললাম, আপনি যদি আইপিআর ইমপ্লিমেন্ট না করেন, হ্যাঁ, আপনি যদি তুলার কথা বললাম, আপনি যদি এই ওয়্যার হাউসটা যদি না করেন, তাহলে তো আপনি এই কটন ইম্পোর্ট করতে পারবেন না। এগ্রিকালচার ক্ষেত্রে কিন্তু আপনার আমাদের টেস্টিং ল্যাব নেই আমাদের কাস্টমসে। তারপরে আমাদের কাস্টম ক্লিয়ারেন্স প্রসেস যেটা আছে, এটা কিন্তু খুব কমপ্লিকেটেড। আপনি ভিয়েতনামের সাথে যদি তুলনা করেন, ভিয়েতনাম তো আমাদের আপনার হলো কি আমাদের প্রতিযোগী কান্ট্রি, ইন্দোনেশিয়া প্রতিযোগী কান্ট্রি, তারা কাস্টম ক্লিয়ারেন্স করতে কতদিন লাগে, আমাদের কতদিন লাগে। আমরা এখনো পর্যন্ত কিন্তু কি এক্সপোর্ট করি, বেসিক আইটেম এক্সপোর্ট করি। আমরা যদি বেসিক ছেড়ে যদি আমরা একটু হাই এন্ডে যেতে পারতাম, তাহলে তো আমাদের এক্সপোর্টটা বাড়তো। শুধু আমেরিকা না, শুধু অন্য দেশের সাথে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারতাম, সেটা তো আমরা করতে পারি নাই। না, আমরা যে নেগোসিয়েশন করার জন্য কিন্তু আপনার কিছু, আমি যেটা বারবার বলছি, আপনার নেগোসিয়েশন করতে হলে আপনার কিছু পয়েন্ট লাগবে। আপনার কিন্তু যখন দর কষাকষি হয়, আপনাকে কিছু দেবে, কিছু ছাড়বে। তো আমার মনে হয় যারা ইন্দোনেশিয়া থেকে যারা গেছে বা যারা আমাদের ভিয়েতনাম থেকে গেছে, তারা বোধহয় বেটার ওয়েতে দর কষাকষিটা করতে পেরেছে। আমাদের কোন কোন জায়গায় দুর্বলতা ছিল আপনি যদি একটু, আমার মনে হয়, আমি জানি না আমরা কি পয়েন্ট নিয়ে গেছি, এটা আমি জানি না, আমি ডার্কে আছি। এটা যদি জানতাম তাহলে আমি বলতে পারতাম। কিন্তু আমি যেগুলো বললাম, যেমন আইপিআরটা আমি জানি, এটা একটা বড় ইস্যু হতে পারে। তারপরে আমাদের ডাটা প্রোটেকশন অ্যাক্ট হচ্ছে, এটা ওয়ান সর্ট অফ কিন্তু সাইবার সিকিউরিটি ব্যাপার। এইখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ফ্রেমওয়ার্ক করতে পারিনি। হ্যাঁ, এটা নিয়ে কাজ চলছে এখনো পর্যন্ত। এখানে যে আপনাদের ক্রস কান্ট্রি ডাটা প্রোটেকশনের ব্যাপারটা আছে, তারপরে যে আপনার পার্সোনাল পানিশমেন্টের ব্যাপারটা আছে, এগুলো হয়তো আমেরিকান কোম্পানিগুলো পছন্দ করছে না। আমাদের হাতে তো সপ্তাহ দুয়েক সময় এখনও আছে, 1 আগস্ট থেকে আমাদের নতুন শুল্ক হার কার্যকর হওয়ার কথা। ইন দ্য মিন টাইম সরকার আর একটা শিডিউল চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, তারা আরও এক দফা বসতে চায়। আপনি আশাবাদী কিনা যে এই সময়ে? অবশ্যই আশাবাদী তো আমাদেরকে হতেই হবে, আশাবাদী না হলে তো হবে না। আমরা যদি এই জিনিসগুলোকে যদি ঠিকভাবে তাদেরকে বোঝাতে পারি, আমাদের নন টেরিফ ব্যারিয়ার্সগুলো, এবং যদি কমিটমেন্ট করতে পারি যে আমরা এগুলোকে আমরা গ্র্যাজুয়ালি আমরা ঠিক করব, এই টাইমের মধ্যে আমরা ঠিক করব, সেও যদি কমিটমেন্ট দিয়ে যদি আমরা ইউএসটিআর-এর সাথে কথা বলি, আমি ডেফিনেটলি কিছু না কিছু তো আমরা অ্যাডভান্টেজ পাবোই। না পাওয়ার তো কোনো কারণ নেই। যদি অন্য দেশ পায়, আমি কেন পাবো না? না, অলরেডি আমরা দেখলাম ইন্দোনেশিয়ার সাথে তাদের একরকম চুক্তি হয়ে গেছে 19%, এবং সেটা 19% সেটেল হয়েছে। আমরা অলরেডি আগে 15-এর মতো ছিল, এক্সট্রা 10% দিয়ে কিন্তু সেই বাজারে এখনও কম্পিট করে যাচ্ছি। আরও 30% যদি এখানে অ্যাড হয়, আমাদের যে সক্ষমতা একটা বড় ধাক্কা লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্র এটা আসলে অন্য কোনোভাবে এটাকে নোট করতে পারে কিনা, স্পেশালি বাংলাদেশের বিষয়ে? এটা আপনার ডিপেন্ড করছে আমি কীভাবে প্লেস করেছি, তাই না? আমার মনে হয় যারা নেগোসিয়েশনে গেছিলো তারাও কিন্তু বলেছে আমরা আশাবাদী। তার মানে ডেফিনেটলি এমন কিছু আলোচনা হয়েছে
যেটা আপনি জানেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হবে, তাই না? নিশ্চয়ই এমন কিছু আলোচনা হয়েছে যে আলোচনাটা হয়তো আমরা জানি না, কিন্তু সেটা হয়তো কোনো কমিটমেন্ট লাগবে। আমার মনে হয় আমাদের সরকার হয়তো সেই কমিটমেন্টগুলো কীভাবে দেওয়া যায় সেদিকে কাজ করছেন। তবে মোটা দাগে যেগুলো আমার কাছে মনে হয় ব্যবসায়িক সাইড থেকে যে বাধাগুলো আছে বা আমেরিকান কোম্পানিগুলো যেগুলো ফেস করছে, আমি সেগুলো হাইলাইট করতে পারি। যেমন আমি বললাম IPR এর ব্যাপারটা, আমি লেবার কন্ডিশনের ব্যাপারটা বললাম, তারপরে আপনার যে কাস্টম ক্লিয়ারেন্সের ব্যাপারটা বললাম। এগুলো কিন্তু আমাদের জন্য খুবই দরকার। আমাদের এখন সাম্প্রতিক আমাদের ল অ্যান্ড অর্ডার, হ্যাঁ, সিকিউরিটি, এটা কিন্তু একটা বড় ইস্যু। এটা এগুলো কিন্তু বড় ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু আমদানির চাপ হয়তো বাংলাদেশের উপরে দেওয়া হতে পারে বা হচ্ছে কিনা আমি জানি না। LNG আমদানি বাড়াতে হবে, সামরিক সরঞ্জাম আমদানি বাড়াতে হবে। একটা পয়েন্ট খুব গুরুত্বের সাথে এসেছে, চীনের সাথে আমাদের যে বাণিজ্য সেটাকে কমাতে হবে। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? না, একটা জিনিস আপনি যেটা বললেন, এটা যে এই যে মার্কিন শুল্কর মানে যে ইস্যুটা, এটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, শুধু বাংলাদেশের উপরে না। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা যদি শুধু বাংলাদেশের উপরে হতো তাহলে এটা কিন্তু ডেঞ্জারাস ব্যাপার ছিল। এটা কিন্তু ইন্দোনেশিয়ার উপরেও আছে, মালয়েশিয়ার উপরে আছে, আমাদের কম্পিটিটর কান্ট্রির কথা বলছি, ইন্ডিয়ার উপরে আছে, পাকিস্তানের উপরে আছে, আপনার ভিয়েতনামের উপরে আছে, প্রত্যেকেই কিন্তু নেগোসিয়েশন করেছে। তাহলে আমরা কেন পারছি না? এখানে কিন্তু আমার প্রশ্নটা, তারা যদি পারে আমি কেন পারছি না? এখানে কিন্তু আমাদের কিন্তু আবার রিভিউ করা দরকার আমাদের নিজেদের ইন্টারনালি, যে আমরা কেন এখানে ফেলিওর হচ্ছি। যদি ফেলিওর হই আমি আশা করছি আমরা সাকসেস হব। হ্যাঁ, যদি ফেলিওর হই আমরা কেন ফেলিওর হচ্ছি এটা আমাকে দেখতে হবে। আমার সক্ষমতা আমি কেন বৃদ্ধি করছি না, বা আমি কেন কমিটমেন্ট দিতে পারছি না অন্য দেশ যদি পারে যে আমরা মার্কিন পণ্যের আমদানি বাড়াবো। আপনি যে LNGর কথা বললেন, আমাদের তো LNG দরকার। আমি LNG কেন এগ্রিমেন্ট করি না? ডেফিনেটলি। আর আমি যদি ধরেন যুক্তরাষ্ট্রের সাথে আমার যদি বাণিজ্য বৃদ্ধি পায়, এই ইম্পোর্ট বৃদ্ধি পায়, ডেফিনেটলি কিন্তু চায়নার সাথে আবার কমে আসবে। হ্যাঁ, আমি যদি আজকে IPR ইমপ্লিমেন্ট করতে পারি, আমি তো কোয়ালিটি জিনিস আনতে পারবো। এখানে কিন্তু কিছু ব্যাপার আছে, আপনাকে বলি। আমেরিকান কিন্তু এখানে কিছু প্রোডাক্ট আছে যেটা ডাইরেক্টলি আমেরিকা থেকে আসছে না। আপনি জানেন কিনা জানি না। যেমন আপনার ধরেন ডেল কম্পিউটার, হ্যাঁ, অনেক পার্টস আমি জানি যেগুলো, হ্যাঁ, তো ঘুরে ফিরে আসবে। আমি যদি কাস্টম ক্লিয়ারেন্সটা ঠিক মতো দিই, আমি যদি এখানে যদি আমাদের যদি যেটাকে বলে আমাদের ট্রান্সপারেন্সি থাকে, আমাদের যদি আপনার কারাপশন কমে যায়, হ্যাঁ, তারপরে আমাদের যদি আন্ডার ইনভয়েসিং কমে যায়, তাহলে কিন্তু আমেরিকান প্রোডাক্ট ডাইরেক্টলি আসতে পারবে। কারণ কি তখন কিন্তু জিনিসের মূল্য কীভাবে কমে, তখন কিন্তু এই জিনিসগুলো থাকে। আমরা যদি অটোমেশন করে ফেলি, তাই না? এটা তো প্রত্যেক দেশের জন্যই দরকার, অটোমেটেড হয়ে যাওয়াটা। আমাদের কাজটা একদিন অটোমেটেড হওয়া উচিত ছিল, সেটা আমরা হই নাই। তো এইগুলো যদি আমরা করতে পারতাম তাহলে কিন্তু আমাদের পজিশনটা অনেক ভালো হতো, এবং কিন্তু আমরা একটা ব্যালেন্স ট্রেড করতে পারতাম অনেক দেশের সাথেই। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে একটা অ্যানালাইসিস জানবো আপনার কাছে, যে এখন মুক্তবাজার অর্থনীতিতে আমি কোন দেশ থেকে আমদানি করব, আমার যেখানে সুবিধা হবে, সেটা আমার সময় কম লাগবে, আমার দাম কম যেখানে পড়বে সেভাবেই আনবো। কিন্তু আমি যদি কাউকে শর্ত দিয়ে দিই যে না তোমাকে এখান থেকে আনতে হবে, এখান থেকে কমাতে হবে, এটা কোনো যৌক্তিক পদক্ষেপ হতে পারে না? এটা পদক্ষেপ না। তবে এটা ঠিক আপনাকে মানতে হবে সারা বিশ্বে কিন্তু IPR এর ব্যাপারটা আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। আপনি যদি 2 নম্বর মাল আনেন তাহলে আমি আপনাকে ধরতেই পারি। আপনি যদি একটা দেশ থেকে যদি আপনি ধরেন একটা আমেরিকান প্রোডাক্ট আপনি আরেক দেশ থেকে যদি 2 নম্বর ওয়েতে নিয়ে আসেন, এটা তো আমি বলতেই পারি, এটা তো আমার মার্কেট নষ্ট করবে, এটা তো আমি বলতেই পারি, এটা তো বলার রাইট আছে আমার, তাই না? সেদিকটা তো আমাদের দেখতে হবে। সুতরাং IPRটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। IPRটা কিন্তু আমি বারবার বলছি, কিন্তু IPR কেন বলছি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আপনার ধরেন একটা দেশে কাস্টম প্রসেস যদি এত লং টাইম লাগে, আমার যদি লিড টাইমের প্রবলেম হয়, আমি তো বলতেই পারি কথা, না বলো তো কিছু। এখন আমরা বাংলাদেশের যেভাবে ব্যবসা করছি, যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশেষায়িত বা বিশেষভাবে কোনো ছাড় দিই, অন্য দেশও তো আমাকে বলতে পারে যে তুমি ওকে ছাড় দিয়েছো, আমাকেও ছাড় দিতে হবে। তো আমি তো একটা ট্র্যাপের মধ্যে পড়ে। আমি জানি না বিশেষতভাবে চাচ্ছে কি না, তবে কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা আপনি যুক্তরাষ্ট্রকে আনতে পারেন। আপনি ধরেন যেখানে আপনি যখন অ্যাডভান্সে চাচ্ছেন, আপনি যদি একটা দেশের সাথে সুবিধা চান, তাই না, আপনাকে কিছু সুবিধা দিতে হবে। আপনি ধরেন আমার সাথে আপনি এখন তো দ্বিপাক্ষিক আপনি FTA করছেন আপনি অনেক দেশের সাথে, তো আপনি তাকে সুবিধা দিচ্ছেন না। আমরা যখন FTA করি তখন তো অন্য দেশে আমাকে সেই সুবিধাটা দেয়, এটা তো হচ্ছে তো এখনো। দু একটা সম্ভাবনার জায়গা আছে কিনা, যে আমরা যদি ইন্দোনেশিয়ার মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে অফার করতে চাই যে আমরা বিশেষ কোনো চুক্তি করব আপনাদের সাথে, এইটা সেই দেশের পক্ষ থেকে পজিটিভ কোনো সাড়া পাওয়া যায় কিনা, যাবে কিনা? আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা বড় প্লাস পয়েন্ট ছিল, যেটা ছিল আমাদের টিকফা, আমাদের একটা প্ল্যাটফর্ম, এটাকে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি। দ্বিতীয়ত আমি যেটা মনে করি, আমাদের এখান থেকে এখনো পর্যন্ত আমাদের যেটা কূটনীতি খুব উইক, আমাদের ডিপ্লোমেসি আরও বাড়াতে হবে।
আমাদের যারা আমেরিকাতে ডিপ্লোমেট থাকে এখানে আপনার ট্রেন্ড লোক দরকার, যারা বিজনেস, যাদের ট্রেন্ড, হ্যাঁ, যারা মানে আমাদের বাণিজ্যকে মানে প্রসার করতে পারবে, এই ধরনের ডিপ্লোমেট আমাদের দরকার ওইখানে। বিশেষ করে যাদের মধ্যে কমার্শিয়াল কাউন্সিলর যায়, এটা কিন্তু আমি বারবার বলছি আজকে থেকে অনেক দিন থেকেই, এই কমার্শিয়াল কাউন্সিলরদেরকে খুব ইফেক্টিভ হতে হবে, খুব এফিশিয়েন্ট হতে হবে, এবং তারা ইউএস ট্রেডের সাথে একটা ভালো রিলেশন রাখবে, যে গভর্নমেন্টই থাকুক না কেন। হ্যাঁ, তাতে হবে কি, তারা কিন্তু অনেক অ্যাডভান্স ইনফরমেশনও পেয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের গ্যাপ আছে, আমরা কিন্তু অনেকগুলো খবর অনেক পরে পাই। তো আমাদের ধরেন যদি এই জিনিসটা যদি আমরা যদি আমাদের কূটনীতিটাকে আরো বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের বাণিজ্য, মানে কূটনীতি বাণিজ্য আমাদের ঠিকভাবে করতে পারলে আমাদের কিন্তু বাণিজ্য বেড়ে যেত। আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি যেটা, সেখানে কিন্তু আমাদের দুর্বলতা এখনো রয়েই গেছে। কিন্তু আমি অন্য দু একটা বিষয়ে আপনার একটু অবজারভেশন জানবো, যে এখনকার যে সিচুয়েশন, দীর্ঘদিন ধরেই আমরা এফডিআই এর একটা খরার মধ্যে আছি, যদিও লাস্ট কোয়ার্টারের যে রিপোর্ট সামান্য কিছু বেড়েছে, কারণ বেসটা ছোট ছিল, পার্সেন্টেজ বড় মনে হচ্ছে। এখন আসলে বিদেশি বিনিয়োগকারীরা কি ভাবছেন বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে? শোনেন, এখন বিনিয়োগটা কিন্তু থমকে আছে, এটা থাকাটাই স্বাভাবিক। কারণ একটা দেশে যখন আপনার কোনো ইলেকটেড গভর্নমেন্ট না থাকে, তাই না, আমরা কিন্তু একটা ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছি। বিনিয়োগকারীরা তো বিনিয়োগটা কেন করবে এই মুহূর্তে? প্লাস আমাদের কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ হয়ে পড়েছে। এই দুটো কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে খুব বড় বাধা। অন্যান্য বাধা তো ডেফিনেটলি আমাদের আছে, যেমন আপনি ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স, আমাদের আপনার ট্যাক্স রিজিম, এনার্জি ক্রাইসিস আছে, এগুলো তো আমাদের রয়ে গেছে, এগুলো তো ধরেন আমরা দূর করতে হবে। কিন্তু তার বাইরে বড় বাধা এখন যেটা, সেটা আমাদের মোটা দাগে আমাদের, যেহেতু আমাদের ইলেকটেড গভর্নমেন্ট নাই এবং যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে গেছে, এটাকে যেভাবে হোক আমাদের ইমপ্রুভ করাটা দরকার, নাহলে পরে আমরা ইমেজ ক্রিয়েট করতে পারবো না। ইলেকটেড গভর্নমেন্টের কথা তো লাস্ট 1 বছর ধরে আলোচনায়, এর আগেও তো 15 বছর ইলেকটেড গভর্নমেন্ট ছিল, কিন্তু এফডিআই ট্রেন্ডটা কিন্তু আমরা একই জায়গায় আটকে আছি, আমাদের লাইনটা কিন্তু উপরের দিকে ওঠেনি। এটার কারণ কি? এটা কারণটা আমাদের তো আপনার যেটা বললাম, যে আমাদের বাধা তো একটা না, অনেক বাধা আছে। আপনি আমাদের দেশে কারাপশন ছিল, কারাপশনটা একটা বড় বাধা ইনভেস্টমেন্টের জন্য। কাস্টম ক্লিয়ারেন্স একটা বড় বাধা। আমাদের 139টা দেশের মধ্যে আমাদের কাস্টমসের ওয়ার্ল্ড ব্যাংকের এলআইপি অনুযায়ী আমরা 101 নম্বর দেশে আছি, এটা একটা বড় বাধা। লজিস্টিক্স আমাদের সেরকম নাই, আমাদের পোর্টগুলো সেভাবে ম্যানেজ করিনি আমরা, আমাদের পোর্ট ম্যানেজমেন্ট খুবই পুয়ার, আমাদের এয়ারপোর্ট ফেসিলিটি খুবই খারাপ। মানে আমি যদি ফেসিলিটির কথা বলি, এগুলো তো ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য তো এটা দরকার, তাই না? একটা দেশে মানুষ ইনভেস্ট কেন করে? আইদার সে ডোমেস্টিক মার্কেটটা চায়, অথবা সে ওখান থেকে পণ্য তৈরি করে অন্য দেশে। এবং আমাদের একটা খুব খারাপ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের র মেটেরিয়ালসের কিন্তু খুবই অভাব। আমাদের কিন্তু এখানে কোনো ইন্ডাস্ট্রি যদি করেন আপনি, ম্যানুফ্যাকচারিং, আপনার র মেটেরিয়ালসটা ইম্পোর্ট করে আনতে হয়। এই ইম্পোর্ট করে এনে একটা জিনিস বানিয়ে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং আমাদের এখানে কিন্তু আমাদের কাস্টম ক্লিয়ারেন্স প্রসেসটাকে অনেক উন্নতি করা দরকার। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা, আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।